সুপ্রভাত সকলকে। গত রাতে একদম দু চোখের পাতা এক করতে পারিনি, কিছুতেই ঘুম আসলো না, তো আসলোই না। তো শুধু বারবার ঘড়ি দেখছি যে কখন সকাল হবে, উঠবো। তারপরে ওই 4:10-15 দিকে উঠে চাল আর ডালটা ধুয়ে ঢেকে রেখে গেছিলাম। এখন ওই 4:45 মতো বাজে। প্রত্যেক দিন এই সময় ভাত বসাই, তাই এই সময় চলে এলাম আবার রান্নাঘরে। প্রথম যখন ঘুম থেকে উঠেছিলাম তখনও চারিদিকটা দেখলে না তোমরা অন্ধকার, এখন দেখো চারপাশটা বেশ আলো আলো হয়ে গেছে। আমরা যারা ভোরবেলা উঠি তারাই একমাত্র কিন্তু এই সৌন্দর্যটা অনুভব করতে পারি। আর যারা একটু বেলায় ওঠো, আমি বলবো একটা দিন ভোরবেলা উঠে দেখো, ভোরবেলা যে আমেজটা না গায়ে লাগলেও খুব ভালো লাগে। তারপরে চলে এলাম, কারণ প্রতিদিন কিছু জামা কাপড় তো কাছাকাছি করতেই হয়। ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়ে দিলাম। আর এবার তো বাইরেটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমি যেটা খাই সেটা হলো 1 কাপ জল। আমি ঘুম থেকে উঠে পড়ার প্রায় 8 ঘন্টা 40 মিনিট পরে তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠে। চলে যায় বসন্তের দিন। বসন্তের দিন, কি অদ্ভুত কথা। বসন্তের দিন কেন চলে যাবে? কোনো কিছুই তো চলে যায় না। এক বসন্ত যায়, আরেক বসন্ত আসে। স্বপ্ন চলে যায়, আবারও ফিরে আসে। আমরা সবসময় বলি সব মানুষ সমান, একজনের সঙ্গে আরেকজনের কোনো প্রভেদ নেই। কর্মক্ষেত্রে কখনোই সেরকম দেখা যায় না। শুধু শেষ সময়ে মৃত্যুর খুব কাছাকাছি এসে তখন সব মানুষ এক হয়ে যায়। শুধু তখনই দেশের প্রধানমন্ত্রী এবং রাস্তায় ইট ভাঙে যে মেয়ে, তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। রাগলে মানুষের চোখ ছোট হয়ে যায়, আনন্দিত মানুষের চোখ হয় বড় বড়। সঙ্গপ্রিয় মানুষের জন্য নিঃসঙ্গতার শাস্তি কঠিন শাস্তি। এই শাস্তি মানুষকে বদলে দেয়। বড় বড় সমস্যার সমাধান অতি সহজেই করা যায়, ছোট ছোট সমস্যার সমাধান করাই কঠিন। এক একজন মানুষ যেন এক একটা বই। কোনো বই খুব সহজ, তত্তর করে পড়া যায়, আবার কোনো বই খুব জটিল, আবার কোনো বইয়ের হরফ অজানা। সেই বই পড়তে হলে আগে হরফ বুঝতে হবে। আবার কিছু কিছু বই আছে যার পাতাগুলি সাদা, সেখানে কিচ্ছু লেখা নেই, বড়ই রহস্যময় সেই বই। আমার নিজের বইটা কেমন, খুব জটিল নয় বলেই আমার ধারণা, সরল ভাষায় বইটি লেখা, যে কেউ পড়তে পারবে, বুঝতে পারবে। কিন্তু সত্যিই কি পড়বে? কারণ সারল্যের ভেতরেও থেকে যায় ভয়াবহ জটিলতা। যাদের ঘরে কোনো আকর্ষণ নেই তারা সন্ধেবেলা ঘরে ফেরে না। ঠিক সন্ধ্যায় তারা এক ধরনের অস্থিরতায় আক্রান্ত হয়। যে পাখি উড়ে যায় তাকে ফিরে আসতে হয়। খাঁচায় বন্দি পাখিরই শুধু উড়ে আসা বা ফিরে আসার ব্যাপার থাকে না। কল্পনায় দেখেছি নুহাস পল্লীর সবুজের মধ্যে সাদা ধপধপে শ্বেত পাথরের কবর, তার গায়ে লেখা, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। হুমায়ুন আহমেদ আমার ভীষণ প্রিয় একজন লেখক, তার কিছু উক্তি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্রিজে কিছু চিংড়ি মাছ আছে, ভাবছি আজকে ভাপা করব। যদিও চিংড়ি মাছ ভাপা আমার হাতে খুব একটা ভালো হয় না, আমার মা দারুণ বানায় জানো তো। তবু আজকে একটু চেষ্টা করলাম। তো পোস্ত, সর্ষে, লঙ্কা, লবণ আর একটু সর্ষের তেল একবারে পেস্ট করে নিলাম। এই পেস্টটা মাছের সাথে মাখিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর আজকে বানাবো তো মৌরলা মাছ, তো তার জন্য ছোট ছোট করে আলু কেটে নিলাম। আলু কেটে ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর তারপরে এই মাছের মধ্যে আমি খুব বেশি কিছু দিই না, মাঝে মাঝে বেগুন দিই, শীতকালে ধনেপাতা দিই, টমেটো দিই। তবে এখন তো গরমকাল, এখন আর বেগুন দেবো না। আর আমার হাতের এই মৌরলা মাছ সত্যিই খুব ভালো হয়, আর বাড়ির সবাই খুব ভালোও খায়। এটা আমি একটু তেল ঝাল এরকম করে করি। রান্না করার আগে সমস্তটা গুছিয়ে নিলে রান্না করতে খুব ইজি হয়। এখানে আমি পেঁয়াজের একটা খোসার একটুখানি অংশ গ্রেট করে নিয়েছি, একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ, একবারে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে রাখলাম। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে ভাতও হয়ে গেল, আর ডাল সেদ্ধও প্রায় হয়ে এসেছে। মান্টি বাবাই না আবার ডাল ফোড়ন দেওয়ার থেকে ডাল সেদ্ধ বেশি ভালো খায় জানো তো। মাঝে মাঝে ভয়েস ওভারে যখন কথা বলি তখন কী কথা বলবো গুলিয়ে যায়। এমনি আমি অনেক সময় ভুলভাল কথা বলে ফেলি কিন্তু। আর এই যে মৌরলা মাছটা ফ্রিজে রাখা ছিল, আমি আবার একটু ভালো করে ধুয়ে নিলাম। এবার নুন হলুদ মাখিয়ে নেব। খুব বেশি পরিমাণ মাছ নেই, কারণ মৌরলা মাছ খাবে তোমাদের দাদা ভাই আর ভাই। আর চিংড়ি মাছও তাই, মান্টি বাবাই দুজনের একজনও খায় না, আমিও চিংড়ি মাছ খুব একটা খাই না, কারণ আমার অ্যালার্জি হয়। মাঝে মাঝে না আমার ওই লেবু দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে ভাত মাখলে ওই দিয়ে খাওয়া হয়ে যায়, তার সাথে আর কিচ্ছু লাগে না, বা সেই সব দিন অন্য কিছু খেতেও ইচ্ছে করে না।
এই যে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য আগে ঢেকে রেখে দেবো, ওই বেশিক্ষণ না, 15 মিনিট মতো। কারণ ইলিশ মাছ আর চিংড়ি মাছ না খুব বেশিক্ষণ ম্যারিনেট না করলেও হয়। আর এদিকে মান্টি বাবাইয়ের জন্য বেশ খানিকটা ডাল সেদ্ধ আমি তুলে রাখলাম। আর মান্টি বাবাইয়ের স্কুল ড্রেস তো প্রত্যেক দিন আয়রন করতে হয়, কিছু কিছু দিন আমি রাত্রিবেলা করে রাখি। আবার যেদিন করা হয় না, অনেক দিন কী হয়, একটু সন্ধ্যের দিকে জামা কাপড় ধুয়ে দিই, কারণ বাবাই স্কুল থেকে আসতে তো 5টা 5:30 বেজে যায়। তখন যদি দুজনের ড্রেস একবারে ধুই, সেই দিনগুলো সকালবেলা তোমাদের দাদাভাইকে স্কুল ড্রেস কিন্তু আয়রন করতে হয়। আর এখন সময় হচ্ছে ওই 6:45 মতো খুব বেশি হলে। আর দেখো এখন থেকেই রোদ ওঠা শুরু হয়ে গেছে, তার মানে বুঝতে পারছো দিন যত এগোতে থাকবে কত গরম বাড়বে। আজকে অনেক দিন পরে খুব দারুণ ডাল হয়েছিল আর কি, ডাল বানিয়েছিলাম, ফোড়নটা এত সুন্দর হয়েছিল। আবার দেখেছো তো কথা বলতে বলতে কিরম গন্ডগোল হয়ে যাচ্ছিল, যদিও ভয়েস ওভারটা পরে দিচ্ছি বলে বলতে পারলাম, কারণ অলরেডি আমার ডাল খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো মাছ ভাপাটাও হয়ে গেছে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। কিন্তু তোমাদের দাদাভাই বলল যে 2 দিন আগে করেছিলাম না চিংড়ি মাছ বেশ পেঁয়াজ টেয়াজ দিয়ে, সেদিন নাকি বেশি ভালো হয়েছিল। কিছুক্ষণ আগেই বললাম না যে 6:45 মতো বাজে, এখন দেখছি মা সেটাও তো ভুল বলে ফেললাম, কারণ মান্টি তো সকালবেলা খায় ওই সকাল 6টার দিকে, তার মানে এখন তো 6টা বাজে, 6টার থেকেই রোদ ওঠা শুরু হয়ে গেছে। আর মান্টিকে আজকে টিফিনে দেওয়া হয়েছে পেয়ারা, তোমাদের দাদাভাই কেটে দিয়েছে। মিমিরা, আজ আমার এক্সাম হয়ে গেলে এক্সাম শেষ, টাটা। ভালো করে লিখো, হ্যাঁ, সব কিছু মিলিয়ে নিও, হ্যাঁ। মান্টি চলে গেল, এখন ঘড়িতে বাজছে হলো 6:15 আর তখনই তোমাদেরকে বলে দিয়েছি 6:45। কী কাণ্ড কী কাণ্ড। আর একটা রান্নাই বাকি আছে, সেই চুনো মাছের চচ্চড়ি, বাকি সবই তো হয়ে গেছে। আর হাঁড়ির মধ্যে 2 টুকরো আলুও ছিল, তাই ভাবলাম একটু পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সেদ্ধটা মেখে রাখি। আলু সেদ্ধটা মেখে রাখলে খাওয়া হয়ে যাবে, না হলেই হয়ে যাবে নষ্ট। আর তোমাদের দাদাভাই শাড়ি ঘরে কী করছে জানো, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করে আর সাই বাবার গান শোনে। আর আমি কিছু আলমন্ড রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ছাড়িয়ে রাখি। ছাড়িয়ে না রাখলে কিন্তু তোমাদের দাদাভাই আবার খাবে না, বলবে না না আমার একদম সময় নেই। আর ছাড়িয়ে রাখলে তবেই তার সময় হবে। আর তারপরে আবার চলে এলাম রান্নাঘরে। বিশ্বাস করো এই রেসিপিটা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। একদম আমি যেমন করে বানাই অমনি করে বানাবে, এত দারুণ লাগবে না, শুধু মনে হবে যে সপ্তাহে 7 দিনই মৌরলা মাছের এই তরকারি খাই। সকালবেলা আজকে কাজ করে দেখলাম চারিপাশটা এত নিরিবিলি এত শান্ত থাকে যে কাজও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই রান্না করতে করতে টুকটাক যা বাসন ছিল সেগুলোও মাজা হয়ে গেছে, আর এমনি একটা জল নেতা দিয়ে রান্নাঘরটা মুছেও রেখেছি, পরিষ্কার করব একটু পরে। আর রাত্রিবেলা এই লাইটটা জ্বালিয়ে রাখি, কিন্তু এই লাইটটা যে কীভাবে অফ করে সেটা আর আমি জানি না, তো অনেক চেষ্টার পরে অফ করতে পারলাম। এটা শ্রীমাদি বাবাইকে জন্মদিনে দিয়েছিল। আর এই যে সোফাটা অগোছালো হয়ে আছে, আর বিছানাটা তুললেই মোটামুটি ঘর গোছানোর কাজ শেষ। আর বাবাইয়ের পাশে জায়গাটা এখনও রয়ে গেছে, ভাবছি শুয়ে পড়বো না স্নান করব, কী যে করব বুঝতে পারছি না। রান্নাঘরটা এবার একদম পরিষ্কার করে নিয়েছি। তোমাদের দাদাভাই বললো সবই যখন করে নিয়েছো তাহলে একটু মিস্ত্রি দাদাদের জন্য আর আমার জন্য চাটাও একটু বানিয়ে রাখো। আমি একদম চা বানিয়ে ছেঁকে রেখে দিলাম, যে সত্যিই তো সবই যখন করেছি এটা আর বাদ থাকে কেন। আর এই হলো মৌরলা মাছের ফাইনাল লুক, কী হয়েছে তো দারুণ। রান্নাবান্না করেছি তো ভালো লাগছিল না, তাই স্নানটা সেরেই ফেললাম। তো স্নান করে নিয়ে ঠাকুরের সামনে একটু ধূপ জ্বালিয়ে নিলাম। এবার তোমরা বলবে যে এ আবার কেমন ভক্তি, পায়েল তুমি তো খুব ঠাকুর দেবতা মানো, তাহলে ক্যামেরা অন করে ঠাকুরকে আরতি করার কি আছে। না না, ক্যামেরা অন করে যেটা করছি সেটা শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর ক্যামেরাটা অন করার আগেই কিন্তু ঠাকুরকে আমার আরতি করা হয়ে গেছে। আরতি অবশ্য প্রত্যেক দিন তোমাদের দাদাভাই করে, ব্যায়াম করা হয়ে গেলে ফ্রেশ হয়ে নিয়ে আগে ঠাকুরের কাছে ধূপধুনো জ্বালায়, কিন্তু আজকে আমি করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আমরাও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি। এই স্নান করে উঠলাম, স্নান করে ঠাকুর প্রণাম করলাম। এখন সময় হচ্ছে 7:32, 7:32 বাজে। অন্যদিন তো বলি যে এবার রান্নাঘরে যাবার, আজকে বলবো যে এবার শুয়ে পড়বো। অনেকটা আগেই শুয়ে পড়তে পারতাম, ওই এটা সেটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। এখন ওই 1-1.5 ঘন্টা একটু শুয়ে নিই, তারপরে আবার বাবাই উঠে গেলে বাবাইকে খাওয়ানো টিফিন দেওয়া এগুলো করতে হবে। একভাবে তো আর ঘুমাতে পারবো না। রান্নাবান্না তো সবটা হয়ে গেছে, ওই দিক দিয়ে নিশ্চিন্ত। কিন্তু যেদিন বেশি সকালে উঠে এরকম কাজকর্ম করা যায় সেদিন সারাদিন কাজ করতে হয়, জানো তো। কিন্তু উপায় তো ছিল না, কারণ কালকে সারা রাত ঘুম হয়নি একদম, যেমনটা বললাম তোমাদের, তো সেই জন্যই ভালো লাগছিল না। একবারে রান্নাবান্না সেরে স্নান করে নিলাম।
তো এমনি এখন কোনো অসুবিধা হচ্ছে না, এখনও ঘুম পাচ্ছে না, কিন্তু খুব ক্লান্ত লাগছে, কিন্তু চোখের পাতায় এক বিন্দু ঘুম নেই। এক্সামের সময় বাবাইদের এখন বাস আসছে 12:30টার সময়, আর বাবাই ওই জন্য ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে নেয়। রাত্রিবেলা তো তোমাদের দাদাভাই রসগোল্লা আনেই, আর ভাত খায় এই 11টা 10-15 দিকে খেতে বসে। বাবাই খাচ্ছে হলো ডিম ভাজা আর ডাল সেদ্ধ দিয়ে। আর এই যে আমি একটুখানি শুয়েছিলাম, ঘুম তো আসছেই না করতে করতে ঠিক যেই সময় ঘুম থেকে উঠতে হবে সেই সময় চোখটা লেগে গেছিলো। আর তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো, প্রত্যেক দিন এটা করে। কাজের কোনো কাগজপত্র আমি কিচ্ছু বুঝি না, এটা কিন্তু তোমাদের দাদাভাই জানে, কিন্তু তারপরও ও আমাকে সমস্তটা বলবে। আমার কাছে না বললে ওর যেন আবার শান্তি হয় না। তো মাথাটা না বড্ড ধরেছিল, তাই নিজের জন্য একটু চাও বানিয়ে নিলাম, আর এই যে 4টে মেরি বিস্কুট নিয়ে নিয়েছি। হ্যাঁ গো, আমি বিস্কুট খেতে ভীষণ পছন্দ করি। একজন বলেছো যে এত বিস্কুট খাওয়া ঠিক না, তবে আস্তে আস্তে নিশ্চয়ই কমিয়ে ফেলবো। খুব সোজা এসেছি দেখলাম। ভালো আছে? আজকে শেষ তো এক্সাম, কি হলো, তাও খুশি না নাকি? ছুটি 1 মাস আবার। পরীক্ষা বলে আমার স্কুল চালু হয়ে যায়। দাদা ভাইকে জিজ্ঞাসা করছে 1 মাস আবার ছুটি? দাদা বলেছিল, আমি বলেছি শনি রবিবার ছুটি আছে আমার পরীক্ষা। কেবল তো ছুটি কাটিয়ে পরীক্ষা আরম্ভ হলো। আসো ড্রেস চেঞ্জ করো। ভালো হয়েছে তো এক্সাম, তাই বলো আগে। হ্যাঁ, ইংলিশ আর বেঙ্গলির তুলনায় ম্যাথটা মানটিকে বেশি প্র্যাকটিস করানো হয়েছে, তো সেই অনুযায়ী মানটির এক্সাম ভালো হওয়ার কথা। এখন দেখা যাক, ছোট মানুষ তো কী যে করেছে বুঝতে তো পারছি না। আর তোমাদের দাদাভাই এই যে মানটি স্কুল ড্রেসটা খুলে দিল, আর এই যে দুই ভাইয়ের ভালোবাসার মুহূর্ত ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ঝগড়াও হয়, আবার মিলও কিন্তু খুব আছে। গুড আফটারনুন মিমিরা। আমি স্কুল থেকে এসে স্নান করে নিয়েছি। এবার আমি ডাল ভাত আর ডিম সিদ্ধ খাবো। ডিম সিদ্ধ না, ডিম ভাজা। ডিম ভাজা আর সরদসি ব্লগ দেখবো। ঠিক আছে, খেয়ে নাও। মান্টি বললো মা আমি একা একাই খেয়ে নিচ্ছি। আর মান্টির ভাতের মধ্যে আমি আবার 1 হাতা ভাত একটু বেশি নিয়েছি, ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি খেয়ে নেব। মাম্মামকে যদি একবার ডাকি তাহলে কিন্তু মাম্মাম চলে আসে। আর যেদিন যেদিন আমার শরীর খারাপ থাকে, মান্টি যেমন জল ভরে দেয়, মাম্মামও ভরে দেয়। তো মাম্মাম আজকেও এসেছিল। মান্টির তো আবার একটু মাম্মাম দিদিকে দেখে একটু হিংসা হয়, তাই মান্টিকে জিজ্ঞাসা করলাম যে কী রে, দিদিভাইকে কিন্তু চিপস দিলাম, তোর পছন্দের চিপস। বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেদিন মুড খারাপ থাকে সেদিন হয়ে গেল, না হলে মুড ভালো থাকলে এরা দুই ভাই বোন মিলেও অনেক খেলাধুলা করে। আর আজকে অনেক দিন পরে মান্টিকে একটু এভাবে সময় দিতে পারছি। অন্যদিন তো এই সময় রান্নায় ব্যস্ত থাকি, মান্টি স্নান খাওয়া দাওয়া করে একা একাই ঘুমিয়ে পড়ে। ওকে কোলে নিয়ে আজকে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে জানো। আজ থেকে প্রায় বছর 2 আগে মান্টিকে পায়ের ওপর বালিশ নিয়ে ঘুম পাড়াতে হতো, না হলে মান্টির ঘুমই আসতো না। আমি ভাবলাম মান্টি ঘুমিয়ে পড়লে আমিও একটু ঘুমিয়ে নেব, কিন্তু ঘুম যে কিছুতেই আসছে না। কী যে হয়েছে আমার জানি না। এই ঘুম আসছে না করেও আমার আরেক দুশ্চিন্তা যে কেন আমার ঘুম আসছে না। আর সংসারের সমস্ত কাজ হয়ে গেছিলো, ঘর মোছাটা বাকি ছিল আর কি, ঘর ঝাড় দেওয়া মোছা, সেটাও আমি করে নিলাম। আর তোমাদের দাদা ভাই কাজের সাইড থেকে ফিরেছে ওই 2:10-15 দিকে, তারপরে স্নান করলো, করে এই যে এখন ঠাকুর পুজো দিয়ে নিচ্ছে। আজকে তো বুধবার, আর মঙ্গলবার আর বুধবার 2 দিন আমাদের লাড্ডু চড়ানো হয়। আর আমার না একটু খিদেও পেয়ে গেছে। সকালবেলা সেই চা বিস্কুট খেয়েছিলাম, আজকে আর কিছু খাইনি, তাই আগের দিন মঙ্গলবারের যে প্রসাদ ছিল সেখান থেকেই একটা লাড্ডু নিয়ে নিলাম। লাড্ডু আমি বেশ ভালো খাই, কিন্তু মাঝে মাঝে অম্বল হয়ে যায়। সেই সকালবেলার দিকে তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিয়েছি। প্রথমে ঘুম আসছে না, তারপরে একদম সময় মতো ঘুম পেয়ে গেছে। কোন সময়? যেই সময় আমাদের ভিডিও করার কথা। ও তো ডাকছে রেডি হয়ে যে রিয়া উঠে পড়ো। তো তারপরে শাড়ি ঘরে গেলাম, ভিডিও করলাম। এই গরমে ফ্যান অফ করে ভিডিও করা যে কতটা কষ্টের, থেকে অনেক কষ্টের কাজ আছে, কিন্তু এটাও অনেক কষ্টের কাজ বাবা। আজকে প্রচুর অনেকগুলো অপশান ছিল বলো। হ্যাঁ, অনেকগুলো। অন্যদিন ধরো একটা সিরিজে 7টা 8টা খুব বেশি হলে কালার থাকে, আজকে অনেকগুলো ছিল। সেই সমস্ত শাড়ি তো শাড়ি দেখাতে গেলে খুলে যায়, সেগুলো আবার নিয়ে চলে এসেছি বড় ঘরে। মানে এসির তলায় বসে বসে দুজন মিলে এখন ভাঁজ করব। এখন 7:30 বাজে। তো এই শাড়িগুলো দুজনে মিলে ভাঁজ করব, তারপরে যাবে ও বাজারে। আর আজকে দুজনের একটু বেরোনোর কথা ছিল, তারপরে ও বলছিল যে চলো আজকে একটু ঘুরে আসি, তোমার শরীরটা ভালো না, একটু ঘুরে আসলে ভালো লাগবে, একটু কাছে পিঠে থেকে ঘুরে আসবো। ভাবলাম না, আন্টির আজকে এক্সাম শেষ হয়ে গেছে, কিন্তু বাবাই রাত 2টো বাকি।
তো বাবার এক্সামটা হয়ে যাক, তারপরে নিশ্চিন্তে একদিন বিকেলবেলা গিয়ে একটু ফুচকা খেয়ে আসবো। আর মা তো কম বেশি খাবার নিয়েই আসে, আজকেও হয়তো এনেছে। আগে শাড়ি ভাঁজ করে নিই, তারপরে গিয়ে দেখছি কি এনেছে। আর অরূপ এসেছে, বাবাই পড়বে, মানটির তো আজকে এক্সাম শেষ, তো মানটি এমনি ঘরে আমার কাছে পড়ে নেবে। তো তার আগে কাজগুলো চলো সেরে নিই। তোমাদের দাদাভাই সন্ধ্যা পুজো দিয়ে নিল, আজকে একটু দেরিই হয়ে গেছে, বাইরে বেশ রাত হয়ে গেছে। কিছু করার নেই, যেহেতু ভিডিও বানাচ্ছিলাম আমরা। কিচ্ছু করেনি না, পাচ্ছে না, ও খুঁজে পাচ্ছে না। আর চা বানিয়ে নিলাম অরূপের জন্য আর আমাদের দুজনের জন্য। মা চা খাবে না। আর কিছু বাসন ছিল দুপুরবেলা, সে বাসনগুলো ধুয়ে নিলাম। হাওয়া নেই বাইরে, এত একটা গুমোট গরম না আজকে। মানুষ ঘুরতে যাওয়ার কথা বললে লাফাতে লাফাতে চলে যায়, আর আমি ক্যান্সেল করে দিলাম। ভাবো তাহলে। এই মতো অরূপ যে বললো একটা নতুন ঘুরতে যাওয়ার নতুন জায়গার কথা, সেখানে যাবো কি? সেখানে একটু বিকেল বিকেল যেতে হবে। বাবার মিনিটে পরীক্ষা শেষ হয়ে আজকে আসলে ছেলের এক্সাম না, আমি ঘুরতে মানে হবে না। আধ ঘন্টার জন্য যদি বেরোতে পারতাম, কারণ বাবাই তো এখন অরূপের কাছে পড়ছে, কিন্তু ওই রকম আধা ধরো ঘন্টায় হয় না, আর ওরকম মা আমি নই যে ছেলের এক্সাম আর আমি চা খেতে চলে গেলাম। আধা ঘন্টায় হবেও না, অত শর্ট টাইমে হয় নাকি? সবাই মিলে একসাথে গেলে আনন্দও হবে। আর বাচ্চাদের রেখে সত্যি বলতে নতুন কোথাও গেলে ভালোও লাগে না। না না, ওদেরকে নিয়ে যাবো, পরীক্ষাটা হয়ে যায়। কি বাক্য রচনা করছে, চাষি কবি এগুলো লিখতে দিয়েছে অরূপ, যা দিয়েছে সবই দাদা ভাই নাকি? আমার দাদা চাষি, আমার দাদা কবি। কিরে, আমার দাদা কবিতা লেখে, সব তো দাদা ভাই করে। লিখছে। সত্যি? দেখি দেখি হাত ছাড়া। আমার আমার দাদা একজন কবি। ও মা আজকে চাউমিন এনেছে, এই যে মান্ডির বাবাইকে ভাগ করে দিলাম, হাফ প্লেট চাও বোধ হয়। বাবাই ওই যে নিচে বিছানা করছে, বলছে যে মা আজকে আমি নিচে শোবো। বেশ অনেক দিন ধরেই আমি নিচে শুই, আর ওরা তিনজন ওপরে শোয়, বেশ অনেক দিন হয়ে গেছে। আর নিচে আমি বেশি বিছানাও করি না, এই এত বিছানা তুলতে হয়, সেই জন্য আমি একা শুই, ওই একটা কাঁথা পেতে শুয়ে পড়ি। কিন্তু শরীরটা একদমই ভালো লাগছে না, কালকে সারা রাত ঘুম না হওয়াতে না শরীরটা চড়ে গেছে পুরো। যাই হোক, রান্নাঘরে রাত্রিবেলা যা যা কাজকর্ম থাকে, কারণ ভোরবেলার থেকেই তো রান্নাঘরে যুদ্ধ শুরু হয়ে যায়, কিছু কিছু কাজ এগিয়ে রাখতে হয়। তো সেই সমস্ত কাজ গুছিয়ে এই ঘরে এলাম বাসন মেজে। আর তোমাদের দাদাভাই দোকান থেকে এলো, এই দুধ দিলাম গ্লাসে, খাবে এখন। আর বাসনও মেজে রেখেছি, শুধু বললাম যে তুমি একটু বাসনগুলো উপর করে দিও। আর ভালো লাগছে না, এবার শুয়ে পড়বো। আর সমস্যা কি হচ্ছে বলো তো, ঘুম আছে, ক্লান্তি আছে, কিন্তু ঘুম আসছে না। এই একটা সমস্যা হচ্ছে, কেন জানি না। আমার কিন্তু শুলে অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়ার কথা, আমার শরীর যতটা ক্লান্ত, কিন্তু দু চোখের পাতায় একটুও ঘুম নেই। টেনশান থেকেও হতে পারে, কিন্তু বুঝতে পারছি না আর কি। যাই হোক, আজকের ভিডিওটা চেষ্টা করেছি তাও ভালো মতো করতে। এবার এডিট কখন যে কিভাবে কি করব জানি না, কারণ এডিটও একদম করতে ইচ্ছে করছে না কয়েকদিন ধরে, সেই জন্যই আরও ভিডিও বানানো হচ্ছে না। তো তবুও আজকে বানিয়েছি, আশা করি কালকে পোস্ট করব। সকাল 10টায় তো করি, সেটা হয়তো হবে না, একটু বেলার দিকে হবে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকের জন্য গুড নাইট।